নমস্কার। গল্পের কোলাহলের ৭৯ নম্বর এপিসোডে সকলকে স্বাগত। আজকের ঘটনাটি পাঠিয়েছে আমাদের ময়ূক। এই ঘটনাটি ময়ূক শুনেছিল তার দাদুর মুখ থেকে। ময়ূকের দাদুর সাথেই ঘটেছিল এই অদ্ভুত ঘটনাটি। শ্রোতাবন্ধুরা, তোমরাও এরকম নিজের জীবনের অলৌকিক ঘটনা বা কারুর থেকে কোনো শোনা অলৌকিক ঘটনা পাঠাতে পারো খুব সহজে আমাদের মেল আইডি গল্পের কোলাহল@gmail.com-এ। নিচে ডেসক্রিপশনেও দেওয়া রয়েছে আমাদের মেল আইডি। আজকের ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর লাইক শেয়ার করে একটু ভালোবাসা দিও। নতুন সত্যি ভৌতিক বা অলৌকিক ঘটনা মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করে নিও আমাদের ছোট্ট চ্যানেল গল্পের কোলাহলকে। চলি সরাসরি ঘটনায়। ময়ূক যেমনভাবে লিখে পাঠিয়েছে সেরকমটাই আমি পাঠ করে শোনাচ্ছি। আমি অয়ন আছি তোমাদের সাথে। শুরু করছি আজকের ঘটনা। দাদা, আমি ময়ূক। তোমার বলা ঘটনাগুলো আমি প্রায়ই প্রতি সপ্তাহে শুনে থাকি। আমি আজ যে ঘটনাটা তোমাদের সবার সাথে ভাগ করে নিতে চলেছি সেটা কোনো বানানো গল্প নয়। এই ঘটনার কথা আমি শুনেছিলাম আমার দাদুর মুখে। এই ধরনের অভিজ্ঞতা শুনতে যতটা অবিশ্বাস্য লাগে, বাস্তবে যারা এর মুখোমুখি হয় তাদের কাছে বিষয়টা অনেকটা গম্ভীর। এমন কিছু ঘটনা থাকে যা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না, কিন্তু মানুষের মনে রয়ে যায়। আজ দাদু আমাদের মধ্যে নেই, তবে তার মুখে শোনা এই ঘটনার প্রতিটি অংশ আমার এখনো স্পষ্টভাবে মনে আছে। ঘটনাটি ঠিক কতটা অলৌকিক ছিল আর কতটা কাকতালীয় সেই বিচার এই ঘটনাটা শোনার পর আপনারাই করবেন। তবে এটুকু বলতে পারি, এই ঘটনা শোনার পর যে শীতল স্রোত আমার শরীর দিয়ে বয়ে গেছিল সেই অনুভূতি আজও ভুলতে পারিনি। আমার দাদু পেশায় ছিলেন একজন নামকরা উকিল। তার সততা, বুদ্ধি আর ন্যায় বিচারের জন্য অনেক লোকের সাথেই পরিচিতি ঘটেছিল। তার সুনামও ছিল খুব। দাদু জীবনে বহু মামলা লড়েছিলেন এবং বেশিরভাগ কেসেই জিতেছিলেন। তবে এই একটি মাত্র মামলা যেটা তার জীবনটাকে একটু নাড়িয়ে দিয়েছিল। আমার নিজের বাড়ি আর দাদুর বাড়ি সবই শহরেরই এক কোর্টে দাদু প্র্যাকটিস করত। সাধারণত দাদু খুব শান্ত স্বভাবের মানুষ ছিলেন। সে কখনোই অকারণে কোনো অলৌকিক ঘটনা বা ভূতের গল্প বানিয়ে বলতো না, বরং এসব বিষয় দাদু খুব যুক্তিবাদী ছিলেন। কিন্তু আমি যখন স্কুলে পড়ি সেই সময়ের এক সন্ধ্যায় যখন দাদুর মুখে এই ঘটনাটি শুনি, তখন তার চোখে মুখে গম্ভীর আর এক স্থির ভাব নজরে পড়েছিল আমার। ঘটনাটা বলবার সময় বারবার মনে হচ্ছিল দাদু যেন সেই পুরনো দিনটার স্মৃতিতে ফিরে গেছে। তার কণ্ঠস্বরের মধ্যে এক ধরনের আতঙ্ক মিশেছিল। ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 50 বছর আগে। তখন দাদু কিছু বছর হয়েছে ওকালতি জীবনে প্রবেশ করেছে। এর মধ্যেই বেশ ভালোই নাম ডাক হয়ে গেছিল। দাদুর কাছে যা যা কেস আসতো বেশিরভাগই জিতত, তাই সবাই ছোট বড় কেস নিয়ে আসতো দাদুর কাছে। দাদুর চেম্বারটা ছিল আমাদের বাড়ির লাগোয়া একটি জায়গায়। সেখানে একটা বড় ঘর বানিয়ে বাইরে নিজের নাম ঝুলিয়ে ভেতরে বসতো দাদু। এরকমই একদিন দুপুরে দাদু নিজের চেম্বারে বসে একটা কেসের কাগজপত্রগুলো পড়ছিল। দরজায় সেই মুহূর্তে টোকা পড়ার শব্দ হয়। দাদু কে বলাতে বাইরে থেকে একজন লোকের গলা ভেসে আসে, ভেতরে আসতে পারি? দাদুর অনুমতি নিয়ে লোকটি ঘরের ভেতরে ঢুকল। দাদু দেখল একজন মাঝবয়সী লোক, বেশ লম্বা চওড়া চেহারা, মুখে ক্লান্তির ছাপ। তার মধ্যেই হালকা হাসি হেসে তিনি বসলেন চেয়ারে। ওনার মধ্যে এক অজানা অস্থিরতা কাজ করছিল।
দাদু ওনাকে আগে একটু জল খেতে দিলেন। জল খেয়ে একটু স্থির হয়ে উনি বলতে শুরু করলেন। লোকটির নাম তীর্থঙ্কর মল্লিক। ওনার নিজের এক দাদা ছিল যার নাম প্রভাকর মল্লিক। খুব ছোটবেলায় বাবা মারা যায়। তারপর মা খুব কষ্ট করে মানুষ করে দু ভাইকে। লেখাপড়া শিখে বড় ভাই নিজের ব্যবসা গড়ে তোলে, আর তীর্থঙ্কর বাবু সেই কাজেই সাহায্য করতেন। কিন্তু এদের মাঝে ছিল আর একজন ছেলে যার নাম সোমরাজ। এই সোমরাজের বাবা খুব ছোটবেলাতেই ওদের রেখে চলে গেছিল। মা বাড়ি বাড়ি কাজ করত। একদিন তীর্থঙ্কর বাবুদের বাড়িতে কাজ করাকালীন হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যায়, আর তখনই ওনার হার্ট অ্যাটাক হয় আর উনি মারা যান। সেই থেকে তীর্থঙ্কর বাবুর বাবা সোমরাজকে নিজের কাছে রেখে নিজের ছেলেদের মতো করেই ওনাকে ভালোবাসা দিয়ে পড়াশুনো শিখিয়ে মানুষ করলেন। উনি অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশুনো শেষ করে প্রভাকর বাবুর বাবার ব্যবসায় ম্যানেজারের পদ পেলেন। কিন্তু গত সপ্তাহে প্রভাকর বাবু খুন হয়। দাদার ব্যাপারে এই কথা বলেই তীর্থঙ্কর বাবু কাঁদতে শুরু করলেন। বললেন যে ওনার দাদা খুব ভালো মানুষ, ওনাকে খুন করেছে ওই সোমরাজ। কারণ তীর্থঙ্কর বাবু যখন ওনার দাদাকে রাতে খাবার খাওয়ার জন্য ডাকতে গেছিলেন, তখন দরজা খুলে দেখেন সোমরাজ মাটিতে বসে, আর বিছানায় দাদার মৃতদেহ। ওই সোমরাজকে পুলিশ অ্যারেস্ট করেছে। সবটা শুনে দাদু জানতে চাইলেন যে এখানে দাদু কি করবে। তখন তীর্থঙ্কর বাবু বলেন যে উনি সোমরাজের এগেনস্টে কেসটা লড়বে যাতে উনি ছাড়া না পায়। দাদু সেটায় রাজি হলো। এরপর মামলার শুনানি শুরু হলো। সেখানে কথা হয়েছিল যে সোমরাজ ভেবেছিলেন যে প্রভাকর বাবু সম্পত্তির কিছুটা ভাগ ওনাকে দেবেন, কিন্তু কিছু না পাওয়ার রাগে আজ সেই কাজটি করেছিল। দাদুর কাছে মামলাটা খুব সহজ বলেই মনে হচ্ছিল। সাক্ষী প্রমাণ সব কিছু নিয়ে দাদু ভাবছিল জিতে যাবে। তবে জিনিসটা অত সহজ ছিল না। দুদিন কেস লড়ার পর ওই দুদিনের রাতেই চেম্বারের দরজায় আবার ঠকঠক শব্দ হয়। দরজা খুলে অন্ধকারের মধ্যে দেখে একজন মাঝবয়সী মহিলা দাঁড়িয়ে। ভেতরে আসতে বলায় সে ভেতরে আসে। নাম বলে কাকলি দাস। প্রভাকর বাবুদের বাড়িতে কাজ করেন। অনেক খোঁজ নিয়ে দাদুর বাড়ির সন্ধান পাওয়ার পর ওনার কাছে এসেছে। দাদু জিজ্ঞাসা করে কেন। মহিলাটি বলেন যে দাদু নাকি ভুল দিকে এগোচ্ছে। সোমরাজ ভালো ছেলে, সোমরাজ এই কাজ করেনি, সম্পত্তি তো ওনার নামেই ছিল। বলেই মহিলাটি কি অদ্ভুতভাবে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলেন। দাদু ওনার পেছনে গিয়ে দেখলেন চোখের নিমেষে যেন সেই মহিলা কোথাও হারিয়ে গেল। দাদু আবার দরজা বন্ধ করে ভাবতে বসল যে একবার সম্পত্তির কাগজগুলো দেখতে হবে, কিন্তু সেই কাগজের খোঁজ পেল না দাদু। আস্তে আস্তে শেষ রায়ের দিন এগিয়ে এলো। দাদু কোনোদিনও মিথ্যের সাথে হাত মেলায়নি, কিন্তু এখন তীর্থঙ্কর বাবুকে খুব সন্দেহজনকই মনে হচ্ছিল দাদুর। অবশেষে শেষ রায়ের দিন ঠিক হলো। দাদু সেদিন কোর্টে তার সেরেস্তায় অনেকক্ষণ বসেছিল। তখন 6টা বেজে গেছে। দাদুর চেনা এক বন্ধু এসে বলল যে বেরোতে হবে। দাদু সব গুছিয়ে বাইরে বেরোলো। হঠাৎ একজনের গলার আওয়াজ শুনতে পেল, একটু ভারী গলা। পেছনে তাকাতে দেখল একজন বেশ লম্বা চওড়া চেহারার মানুষ। মুখটা যেন খুব চেনা লাগলো দাদুর, কিন্তু তখন দাদুর মাথায় শুধু সোমরাজের কথাই ঘুরছিল।
দাদু লোকটির কাছে এগিয়ে গিয়ে জানতে চাইল যে কি দরকার। লোকটি দাদুর হাতে একটা খাম ধরালো আর বলল বাড়ি গিয়ে রাতে এটা পড়বে, খুব দরকারি কথা লেখা আছে। দাদুর কোনো কথা না শুনেই লোকটি হেঁটে চলে গেল। দাদু লোকটির চলে যাওয়া ওই রাস্তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর আবার চেতনা ফিরে এলো। বাড়ি ফিরেই দাদুর মাথা থেকে ওই চিঠির কথাটা বেরিয়ে গেছিল। রাতে খাওয়া দাওয়া শেষ করে চেম্বারে বসে যখন মামলার নথিপত্রগুলো ঘাঁটছিলেন, তখন তার মধ্যে থেকে খামটা চোখে পড়ে দাদুর। খামটা খুলে দেখে ভেতরে একটা কাগজ। সেটা খুলে যখন দাদু পড়া শুরু করলো, দাদুর সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। ওই কাগজে লেখা ছিল, সোমরাজ আমার কাছে ভাইয়ের থেকেও অনেক প্রিয়, ওর মতো মানুষ হয় না। আমি আমার ব্যবসার সব দায়িত্ব, আমার যা ছিল সব কিছুই ওকে দিয়েছিলাম। সেটা জানতে পেরে আমার নিজের লোক আমায় খুন করেছে। সোমরাজ নির্দোষ, সত্যিটা খুঁজুন, সময় খুব কম। দাদুর মাথায় তখন একটাই জিনিস ঘুরছিল, যে খুন হয়েছে সে এই চিঠি কিভাবে লিখে দিতে পারে? এ তো কখনোই সম্ভব নয়। তখনই দাদুর মনে পড়ল ওই লোকটির মুখের আদল অনেকটাই তীর্থঙ্কর বাবুর মতো। পরের দিন দাদু প্রভাকর বাবুর বাড়ি যায়, গিয়ে নিজের চোখে পুরো জায়গাটা সব দেখে। চোখে পড়ে প্রমাণ। তারপর দাদু মামলার শেষ দিনে কেসটা ঘুরিয়ে দিয়ে প্রমাণ করে যে প্রভাকর বাবুকে খুন করেছে তার নিজের ভাই তীর্থঙ্কর বাবু। এরপর সোমরাজবাবু ছাড়া পেয়ে যান। সেদিনও কোর্ট থেকে বেরোতে দাদুর দেরি হয়ে যায়। দাদু টেবিল থেকে যখন সব গোছাচ্ছিলেন, তখন চোখে পড়ল একটি কাগজ। তাতে লেখা, ধন্যবাদ আমার মৃত্যুর সঠিক বিচার করার জন্য। দাদুর হাত আবার কাঁপতে শুরু করলো। দাদু আশপাশটা দেখে, প্রভাকর বাবু কি ওখানেই আছে? তাহলে কি উনি সবটা দেখছেন? ওই কাগজটা কোথা থেকে এলো তার কোনো উত্তর দাদু পেল না। সেদিন বাড়ি ফিরে সমানে প্রভাকর বাবুর কথাই মাথায় ঘুরছিল দাদুর, যে এবার কি ওনার আত্মা শান্তি পাবেন। তবে দাদু মনে মনে কিন্তু খুশি ছিল বেশ। সেদিন হেরে গিয়েও কেসটা জিতেছে দাদু, আসল অপরাধীকে শাস্তি দিয়েছে। রাতে দাদু একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল, কিন্তু ঘুমের মধ্যে দাদু একটা আওয়াজ শুনতে পেল, কিছু পড়ে যাওয়ার আওয়াজ। দাদু উঠে বসে ঘরের লাইটটা জ্বালায়। দেখে যে জানলা বন্ধ করে দাদু শুয়েছিল সেই জানলা খোলা। টেবিলে ফুলদানিটা পড়ে গেছে। দাদু ভাবল হাওয়ায় এটা হয়েছে। তবে দাদু দেখল বাইরে গাছের পাতা সেরকম নড়ছে না। ফুলদানিটা তুলতে গিয়ে দাদুর চোখে পড়ল আবার একটি চিঠি। দাদুর মাথায় তখন ঘুরছে, এটা আবার কিসের চিঠি? দাদু হালকা ভয় ভয় ওই চিঠির লেখাটা পড়ে। সেখানে লেখা, উকিল বাবু এবার আমার মৃত্যুর বিচার করুন। আর সেই লেখাটা রক্তের। দাদুর শরীর কিরম করতে শুরু করলো। সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে চিৎকার করে দিদাকে আর বাড়ির বাকি লোকেদের ডাকে। চিঠিটা দেখিয়ে জানতে চায় যে এটা কি কেউ রেখেছে দাদুর ঘরে। কেউ কিছুই জানতো না। দিদা এসব দেখে ভয় পেতে শুরু করলো। দাদু হাতের লেখা দেখে বুঝতে পারল এটা প্রভাকর বাবুর হাতের লেখা নয়। তাহলে এটা কে লিখেছে? সেদিন রাতে কোনো রকমে দাদু ঘুমোলো। পরের দিন দাদু কোর্টে যায়নি। সকালে চেম্বারে চুপচাপ বসেছিল। হঠাৎ দরজার বাইরে থেকে দিদার গলা শুনতে পায়। দিদা বলল একজন দাদুর সাথে দেখা করতে এসেছে। দাদু পাঠিয়ে দিতে বলল। দরজা খুলে ভেতরে ঢোকে সোমরাজ। দাদু সোমরাজকে দেখে খুশি হয়। সোমরাজ দাদুকে অনেক ধন্যবাদ জানায়। তারপর বলেন ওনার সাথে প্রভাকর বাবুর সম্পর্কের কথা। কিন্তু
সোমরাজবাবু যখন জানতে চায় যে কি করে দাদু সত্যিটা বুঝতে পারল, তখন দাদু সব কিছু বললেও প্রভাকরবাবুর ওই চিঠির কথা কিন্তু বলেনি। দাদু সোমরাজকে প্রভাকরবাবুর একটি ছবি দেখাতে বলে। তখন সোমরাজ প্যান্টের পকেট থেকে মানিব্যাগটা বার করে একটি ফটো দেখায়। তখন দাদুর চোখ বড় বড় হয়ে যায়। এই ছবির লোকটিকে সেদিন দাদু কোর্টে দেখেছিল, আর উনি সব চিঠিগুলো দিয়েছিলেন। দাদুকে একটাই জিনিস ভাবাচ্ছিল, তবে গত রাতের ওই রক্তের লেখা চিঠিটা কে দিয়েছে। সোমরাজবাবু বললেন যে দাদুকে যদি সে আগে চিনত তাহলে আর একটা মামলারও সঠিক শুনানি হতো। দাদু জিজ্ঞাসা করলেন, আর একটা মামলা? সোমরাজ তখন বলে, প্রভাকরবাবুর বাড়িতে এর আগেও আরেকটি খুন হয়েছিল। সোমরাজের মা কাকলি দাস। এই নামটা শুনে দাদুর পায়ের তলার মাটি সরে যায়। দাদু সোমরাজের থেকে এই বিষয়টা জানতে চায়। সোমরাজ বলে যে সে তখন অনেক ছোট, তার মা মানে কাকলি দেবী ওই বাড়িতে কাজ করতেন। হঠাৎ একদিন তিনি মারা যায়। চোখের সামনে মায়ের মৃতদেহ দেখেছিল সোমরাজ। দাদু বলল, হার্ট অ্যাটাকে মারা গেছিলেন তো আপনার মা? সোমরাজবাবু বলে, না, ওই কথা রটানো হয়েছিল। পুলিশও কোনো কেস নেয়নি। তীর্থঙ্করবাবু টাকা দিয়ে সব মুখ বন্ধ করে দিয়েছিল। হার্ট অ্যাটাকের কথা সবাইকে বলেছিল, কিন্তু মা যখন মারা যায় মায়ের মুখ দিয়ে ফেনা বেরিয়েছিল তার আগে। ঠিক ওই একইভাবে মুখ দিয়ে ফেনা বেরিয়েছিল প্রভাকর বাবুরও। তাহলে তার মৃত্যুর কারণও ছিল বিষ। তীর্থঙ্করবাবু প্রভাকরবাবুকে বিষ খাইয়েছিল, আর কাকলি দেবীকেও যে কে বিষ খাইয়েছিল সেটা কেউ জানত না। দাদু সবটা শুনে বুঝতে পারল সেদিন যে মহিলা এসেছিল সেও মৃত, আর গতকালের ওই চিঠি হতেই পারে কাকলি দাসের দেওয়া। এরপর থেকে শুরু হলো এক অন্য বিপদ। এই চিঠি বা ওসব যা দেখেছে দাদু সেগুলো মনের ভুল হিসেবে উড়িয়ে দিতে চাইছিল, কিন্তু পারল না। সেদিন রাত থেকে শুরু হলো একের পর এক ঘটনা। মাঝরাতে হঠাৎ রান্নাঘর থেকে বাসনপত্র পড়া শব্দ এলো দাদু দিদার কানে। দিদা চমকে উঠে রান্নাঘরে যায়। সেখানে গিয়ে দেখে সব জানলা বন্ধ, কোথাও কোনো হাওয়া নেই, অথচ দেখে মাটিতে থালা বাসন গ্লাস সব ছড়িয়ে রয়েছে, যেন কেউ ছুঁড়ে ফেলে দিয়েছে। দিদা সব তুলে রাখে। এরপর রোজ রাতে দাদুর ঘরের দরজায় ঠক ঠক করে শব্দ হতো, যেন কেউ দরজা খোলার জন্য বলছে, তবে দরজা খুললে কাউকে দেখা যেত না। দিদা এমনি খুব নরম মনের মানুষ। ধীরে ধীরে তাকে ভয় ঘিরে ধরল। দিদা বুঝতে পারত যে ওই বাড়িতে কেউ রয়েছে। দিদা রাতে যা রান্নাঘরের কাজ করত, যেমন সবজি যতটা কেটে রাখত, পরের দিন দেখত আরও বেশি বেশি সবজি কেটে যেন কেউ রেখে দিয়েছে। সকালে ঘুম থেকে উঠে মেঝেতে পা রাখলে অনুভব হতো মেঝে জলে ভিজে, যেন কেউ সদ্য মুছেছে। দাদু এরই মধ্যে একদিন রাতের বেলায় চেম্বারে যায় কোনো কাগজ খুঁজতে। ঢুকে দেখে তার টেবিলের ওপর রাখা মামলার নথিগুলো ছিঁড়ে পড়ে রয়েছে। আশেপাশে কত কাগজ ছাড়ানো, আর তার মাঝখানে একটি কাগজ চোখে পড়ল দাদুর। সেখানে লেখা ছিল, আমার বিচার কোথায়? দাদু ঘর থেকে বেরোতে যাচ্ছিল তাড়াতাড়ি। কিছুটা দূরে দেখল কেউ যেন দাঁড়িয়ে রয়েছে। আচমকাই সে সামনে চলে আসে যেন হাওয়ায় ভেসে। সেই মহিলা হঠাৎ বলে ওঠে, আমার বিচার কোথায়? দাদু কোনো রকমে নিজের ঘরের দিকে দৌড়ে চলে যায়। এরপর একদিন রাতে আরও ভয়ঙ্কর ঘটনা ঘটে। দাদু আর দিদা শুয়ে আছে। মাঝরাতে হঠাৎ ঘরে থাকা একটা আলমারির পাল্লা জোরে খুলে যায়। দাদু আর দিদা চমকে উঠে পড়ে।
ঘরের নাইট ল্যাম্পের আলোতে দেখে পাল্লাটা খোলা। দাদু উঠে আলো জ্বালাতেই দেখে ভেতর থেকে একটা কাপড় ঝুলছে। সেটি গুছিয়ে রাখতে একটি কাপড়ের থলে পড়ে মাটিতে। দিদা তো ভয়তে কাঁদতে কাঁদতে দাদুকে বারণ করেছিল যে ওটা যাতে না খোলে, কিন্তু দাদু ওই থলেটা খোলে। খুলে দেখে তার মধ্যে একটা ছোট শিশি আর একটা লকেট। পরের দিন সোমরাজকে ডেকে পাঠায় দাদু। সোমরাজ দেখে বলে এই লকেট তার মায়ের। সব সময় সে এই লকেটটা পরে থাকতেন, কিন্তু শিশিটা কিসের সেটা ও জানে না। দাদু তখন বলে এতে বিষ আছে। কাকলি দেবী দাদুর কাছ থেকে যে বিচার চাইছে সে সোমরাজকে বলে সেটা। এও বলে যে এত বছর আগের মামলা এখন কোর্টে তোলা যাবে না, আর তুললেও কোনো লাভ হবে না। শুধু এই শিশিটা দেখিয়ে কিচ্ছু প্রমাণ করা যাবে না। কাকলি দেবী যে দাদুর ওপর রেগে আছে সব ঘটনাই সোমরাজকে বলে দাদু। তখন তার চোখ জলে ভরে ওঠে। দাদু তখন সোমরাজকে পরামর্শ দেয় যাতে কাকলি দেবীর আত্মার শান্তির জন্য বড় করে পুজো করতে আর গয়ায় পিণ্ডদান করতে। সেই মতোই সোমরাজ সব করে। সব নিয়ম মেনে কাকলি দেবীর উদ্দেশ্যে পিণ্ডদানও করে সোমরাজ। তারপর আস্তে আস্তে সব শান্ত হয়ে যায়। দাদুর বাড়িতে আর কখনো কোনো উপদ্রব হয়নি, কোনো ঘটনাই ঘটেনি। সব আগের মতোই চলছিল। তবে দাদু যতদিন বেঁচে ছিলেন তার মাথায় একটা জিনিস ঘুরত, কাকলি দেবী কি সত্যিই শান্তি পেয়েছিলেন নাকি সবই ছিল কাকতালীয়? সেই প্রশ্নের উত্তর দাদু কখনো পায়নি। তবে জীবনের শেষ দিন পর্যন্ত একটি কথাই বলতেন, সব রহস্যের ব্যাখ্যা হয় না, কিছু ঘটনা শুধু অনুভব করা যায়। ময়ূক, ভারী অদ্ভুত একটি ঘটনা তোমার দাদুর সাথে ঘটেছে। তবে এরকম একটি ঘটনা গল্পের কোলাহলে ফার্স্ট টাইম এলো ময়ূক। এটা তোমার ক্রেডিট, শিওরলি তোমার ক্রেডিট। অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে পাঠানোর জন্য। কেননা আমি এটা বলছি কারণ এই ঘটনায় একটুখানি ডিটেকটিভ টার্ন আছে, আবার একটু হরর আছে। এই দুটোর মিশ্রণ রয়েছে এই ঘটনায়। খুব ভালো লাগলো এই ঘটনাটি পাঠ করে। শ্রোতা বন্ধুরা, জানাও তোমাদের কেমন লাগলো আজকের এই ঘটনাটি। আমার তো বেশ ভালো লেগেছে। আর ঘটনা ভালো লাগলে লাইক শেয়ার করে একটু ভালোবাসা দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।